আদ্রিয়ান আবরার জোহায়ের, যে নামটা চিরকালই আমার কাছে একটা অসহ্য বস্তু, সেই নামটাই আমার জীবনের সাথে এভাবে জুড়ে যাবে কখনো ভাবতেও পারিনি। ভারী শাড়ি আর এক গাদা গহনা পরে বসে আছি বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো একটা ঘরে। আমার জানা মতে এটাকে বাসর ঘরেই বলে, কিন্তু যার জন্য এভাবে বসে আছি তারই কোনো খবর নেই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাত্রে অনেকটা হয়েছে সেটা বেশ বুঝতে পারছি। আবছা অন্ধকার রুমটাতে দেওয়াল ঘড়িটার উপর ছায়া পড়ে আছে, তাই সময় দেখতে পারছি না। বাসরাতে মেয়েরা নাকি লজ্জা, ভালো লাগা, শিহরণের মতো কিছু অদ্ভুত অনুভূতি নিয়ে বসে থাকে, কিন্তু আমি বসে আছি একটা চাপা টেনশন আর ভয় নিয়ে। আদ্রিয়ান ভাইয়ের কথাটা ওই মুহূর্তে না শুনে জিদ দেখিয়ে যে কাজটা করেছি, সেটা কি ঠিক হলো? মানবে তো উনি আমাকে নিজের বউ হিসেবে? যদি না মানে, তাহলে কোন দিকে মোড় নেবে আমার জীবন? আমি অনিমা, সবাই ভালোবেসে ছোট করে অনি বলে ডাকে। আর হ্যাঁ, আজ যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদ্রিয়ান আবরার জোহায়ের। হঠাৎ করে যে এরকম কিছু হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, সেই জন্য অনেক আদর যত্নেই বড় হয়েছি। মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েই বিয়ের পিঁড়িতে বসবো, সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আমার জানা মতে বাবা মাও এমন কিছু ভাবেনি। তাহলে তাহলে হঠাৎ কি হলো? এরকম কেন করলেন ওনারা আমার সাথে? দরজা লাগানোর শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলাম। আবছা অন্ধকার, তাই দেখতে না পেলেও বুঝতে পারলাম আদ্রিয়ান ভাইয়া এসেছেন। তখন জেদ করে অনেক সাহস দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন হৃৎপিণ্ড তীব্র গতিতে স্পন্দিত হচ্ছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। নিচের দিকে তাকিয়ে হাত কষলে যাচ্ছি। আমি না তাকিয়েও বুঝতে পেরেছি উনি আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ দুজনেই নীরব থাকার পর উনি বলে উঠলেন, এখানে আমি ছাড়া আর কেউ নেই, তাই এই ভয় বা লজ্জা পাওয়ার ন্যাকামোটা বন্ধ করো। তুমি দেখতে যতটা ভোলা ভালা, তার এক বিন্দুও তুমি নাও, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর আমিও জেনে গেছি। সো এই ড্রামা বন্ধ করো। ওনার এরকম কর্কশ বাণী শুনে ওনার দিকে তাকালাম আমি। কথাগুলোতে কষ্ট পেলেও চেহারায় সেটা প্রকাশ করলাম না। আবারও মাথা নিচু করে ফেললাম। উনি আবার আমার হাত ধরে টেনে বেড থেকে নামালেন। আমি একটু অবাক হয়ে তাকালাম ওনার দিকে। উনি আমার হাত চেপে ধরে রাগী কণ্ঠে বললেন, আচ্ছা এবার বলো তো, এক্স্যাক্টলি কেন বিয়ে করেছো আমাকে? আমাদের এত বড় বিশাল প্রপার্টি দেখে, রাইট? ছেলে এত বড় একজন ইঞ্জিনিয়ার, কোনো কিছুরই অভাব হবে না জীবনে। এসব ভেবেই বিয়েটা করেছো, রাইট? তোমাদের মতো মিডল ক্লাস মেয়েরা এরকম অফার পেলে তো লুফে নেবে, তাই না? টাকার জন্য সব করতে পারো তোমরা। আমি জানতাম যে আমি নিজের জেদ রাখতে যেটা করেছি, তারপর ওনার আমার উপর রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু তার বদলে যে আমাকে এ ধরনের কথা শোনাবেন উনি, সেটা আমি ভাবতেও পারিনি। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবে সেই জল ওনার চোখে পড়েছে কিনা জানি না। উনি আমার হাতটা ধরে সামনে নিয়ে গিয়ে হাতে কাগজ টাইপ কিছু একটা ধরিয়ে দিলেন। আমি ভ্রু কুঁচকে ওটা সামনে আনলাম। একটা চেক, কিন্তু রুমটা অন্ধকার, তাই ভেতরে কি লেখা আছে জানি না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে উনি বললেন, এইভাবে তাকানোর কিছু নেই, তোমার রেট ঠিক জানা নেই আমার। এই টাইপের মেয়েদের ডিমান্ড তো কখনো শেষ হয় না। সো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, ঠিক ততটাই অ্যামাউন্ট বসিয়ে নিও যতটা পেলে আমাকে মুক্তি দিতে পারবে। আমার এবার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে হচ্ছে। জীবনের পরিধি খুব একটা বেশি নয় আমার। এই অল্প বয়সে নিজেকে এত ছোট কোনোদিন মনে হয়নি যতটা আজ মনে হচ্ছে। আমি নিজেকে সামলে হালকা ভাঙা আর রাগী গলায় বললাম, দেখুন, আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন। হোয়াট ডু ইউ মিন বাই আমার রেট কত? হ্যাঁ, আপনি কি বলছেন? আপনি জানেন? আদ্রিয়ান ভাইয়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, অপমান? হ্যাঁ, তোমার মান বলে কিছু থাকলে তো অপমান করবো আমি, তাই না? যদি তোমার সামান্যতম আত্মসম্মান থাকতো, অ্যাটলিস্ট আমাকে বিয়ে করতে না। আমার এবার বুক ফেটে কান্না আসছে। এভাবে কেউ কোনোদিন আমাকে অপমান করেনি। বিয়ের প্রথম রাতে নিজের স্বামীর দ্বারা এভাবে অপমানিত হব ভাবতেও পারিনি। বাংলা সিনেমা আর ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে এরকম ঘটনা অহরহ দেখতাম আর ভীষণই বিরক্ত হতাম। ফালতু কাহিনী, কিন্তু সেটাই যে বাস্তবে আমার সাথেও ঘটে যাবে ভাবতেও পারিনি। আমি চাইলে ওনার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে বা মানসিকতা নেই আমার। আমি সেই অনি, যাকে কেউ সামান্য কটু কথা বললে কেঁদে কেটে অস্থির হয়ে যেতাম, কিন্তু পরিস্থিতি নিজেকে সামলাতেও শিখিয়ে দিল। এখন আমি কাঁদবো না, কেঁদে নিজেকে ওনার সামনে দুর্বল প্রমাণ করতে পারবো না।
ওনার কথাগুলো মনে চরমভাবে আঘাত করলেও এমন একটা ভাব করলাম যেন আমার কিছুই যায় আসে না। চেকটা টেবিলে রেখে একটা হাই তুলে বেডে শুতে যাব, তখনই উনি আমার হাত শক্ত করে ধরে নিচের দিকে ঘোরালেন। হাতটা এতই শক্ত করে ধরেছেন যে হাত জ্বলে যাচ্ছে আমার। আমার মনে হয় চুড়ি ভেঙে হাতে ঢুকে গেছে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি বললেন, আমার বেডে কেন? আমার বেডরুমেও তোমার কোনো জায়গা হবে না। এটুকু বলে আমার হাত ধরে টানতে টানতে বেলকনিতে নিয়ে যাচ্ছেন। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। সত্যি আমি আমার সদ্য বিয়ে করা স্বামীর কাছ থেকে এতটা খারাপ ব্যবহার ডিজার্ভ করি? উনি আমাকে বেলকনিতে ছুঁড়ে মারলেন, একটুর জন্য পড়ে যায়নি। উনি বেলকনির দরজা লাগাতে যাবেন, আমি কিছু একটা ভেবে হাত দিয়ে বাধা দিলাম। এরপর ওনাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে নিজেও ভেতরে গিয়ে বললাম, এটাকে কি বাংলা সিনেমা পেয়েছেন, নাকি আমাকে দেখে নায়িকা শাবানা বা মৌসুমী টাইপ কিছু মনে হচ্ছে, কোনটা? উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে, ওভাবে তাকিয়ে বললেন। কি বলতে চাইছো? আমি গিয়ে বেডে বসে ওনার দিকে তাকিয়ে বললাম, বাসর ঘরে আমি বসে বসে আপনার জন্য ওয়েট করব, আপনি বাংলা সিনেমা বা সিরিয়ালের নায়কদের মতো এসে আমাকে যা ইচ্ছে বলে অপমান করবেন, বউ হিসেবে মানি না বলবেন, এক বেডে থাকতে পারবেন না বলে সোফায় বা ফ্লোরে বা বেলকনিতে পাঠিয়ে দেবেন, আর আমিও অবলা অতি ভোলাবালা নায়িকাদের মতো চলে যাব? আপনি একটু আগেই তো বললেন যে আমাকে যতটা ভোলা দেখতে, আমি তা নই। তাহলে আপনি ভাবলেন কি করে যে আমি সব মেনে নিব? উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে চোয়াল শক্ত করে বলল, আমি তোমার সাথে আমার বেড শেয়ার করতে পারবো না, আন্ডারস্ট্যান্ড? আমি আরেকটা হাই তুলে বললাম, এটা আপনার ব্যাপার। যেহেতু আপনার বাবা মামাকে বউ করে এই বাড়িতে এনেছেন, আপনার স্ত্রী হিসেবে এনেছেন, সেহেতু এই রুমের সবকিছুর উপর আমার অর্ধেক অধিকার আছে, সেই অনুযায়ী অর্ধেক বেড আমার। বলে শুতে নিলে উনি আমার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। এসব করে ভেবো না আমাকে ফাঁসাতে পারবে। আদ্রিয়ানা আবরার সোহায়ের এত সস্তা না। আমি তোমাকে নিজের বউ হিসেবে মানি না, আর ভবিষ্যতও কখনো মানব না। আমি হাত ছাড়িয়ে আবারও মেকি হেসে বললাম, হ্যাঁ, আর আমি সেই দুঃখে মরে যাচ্ছি, বয়ে গেছে আমার। যাই হোক, অনেক রাত হয়েছে, খুব ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাবো। বলে বেডের এক সাইডে শুয়ে পড়লাম। একটু সময় পর বললাম, বাকি অর্ধেকটা কিন্তু আপনার, আপনি ওখানে যা খুশি করতে পারেন, গুড নাইট। বলে চোখ বন্ধ করে ফেললাম। সাহস করে এসব তো করে ফেললাম, কিন্তু এখন ওনার রিয়াকশনটা দেখার মতো সাহস আমার আর নেই, তাই চোখ খিচে বন্ধ করে রেখেছি। হঠাৎ আলাপ পেলাম, উনি আমার পাশ থেকে একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় চলে গেলেন, আর বিড়বিড় করে ডিসগাস্টিং শব্দটা বলতে ভুলেননি। আমি ওনার দিকে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে মনে মনে বললাম, আজ আরাম করে সোফায় ঘুমিয়ে নিন চান্দু, কালকে থেকে আপনাকে এই বেডে আমার পাশেই শুতে হবে। কাল আপনাকে বেডে আনতে না পারলে আমিও আনি না। প্রায় অনেকটা সময় চোখ বন্ধ করেছিলাম। ওনার সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছেন। শেরওয়ানি খুলে ফেলেছেন, গায়ে একটা সাদা চিকন স্লিপসের গেঞ্জি আছে, এক পা নিচে পড়ে আছে, চাদরটাও ঠিক করে জড়ানো নেই গায়ে। আমি ভাবলাম গিয়ে ঠিক করে দিয়ে আসবো। তারপর আবার ভাবলাম, আমার কিসের ঠাকা? হ্যাঁ, একটু আগে তো কত কত ভাব নিচ্ছিলেন, কত অপমান করলো আমাকে। এবার যা খুশি হোক, ঠ্যাং নিচে পড়ে থাক, দরকার উনি সোফা থেকে পড়ে যাক। সোফা কেন, মাউন্ট এভারেস্ট থেকে পড়ে যাক, তাতে আমার কি? হ্যাঁ, কেয়ারলেস। আবার ভাবলাম, আমারই তো হাজব্যান্ড, একটু ঠিকঠাক করে দিয়ে আসলে সমস্যা কি? উনি তো আর দেখতে আসছেন না। এরকম যাব কি যাব না ভাবতে ভাবতে ঠিক করলাম, না যাই, গিয়ে ঠিক করে দিয়ে আসি। আমি গিয়ে ওনার পাটা সোফায় তুলে দিলাম। এরপর ওনার গায়ে চাদরটা ওনার গায়ে ভালো করে দিয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর বেডে শুয়ে পড়লাম। এবার ওনার দিকে মুখ করে শুয়েছি। এক নজরে তাকিয়ে আছে ওনার দিকে। অন্ধকার, তাই পুরোপুরি দেখা না গেলেও আবছা দেখতে পাচ্ছি। চুলে ঢুকে কেটে যাওয়া হাতটার দিকে তাকালাম। এই আমি একটা সূচের খোঁজার ব্যথা সহ্য করতে পারতাম না, সে আমি আজ এতটা ব্যথা পেয়েও টু শব্দও করিনি। দেখো আম্মু, তোমার চিনির পুতুল ব্যথা সহ্য করতেও শিখে গেছে। না চাইতেও চোখের কার্নিশ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কিন্তু কেন? আমি তো ওনাকে ভালোবাসি না, আর না ওনার প্রতি আমার কোনো অনুভূতি আছে। বিয়ের 2 দিন আগে উনি আমায় যা যা বলেছিলেন, আর সেসব শুনেও আমি যা করেছি, তারপর তো এটাই স্বাভাবিক। আর আমি জেদের বসে ওনার কথা না শুনে ওনাকে আরও রাগিয়ে দিয়েছি। কিন্তু আমি ওসব কথা সবার সামনে বললে বাবা মা অনেক কষ্ট পেতেন। ওনাদের কি করে কষ্ট দিতাম আমি? কিন্তু আমি পরে তো একটা চেষ্টা করেছিলাম বিয়েটা ভাঙার, কিন্তু আদ্রিয়ান ভাইয়া সেটা জানেন না। আচ্ছা, আমি তো জানতাম এরকম কিছুই হবে, তাহলে আমার এত কষ্ট কেন হচ্ছে? এই অশ্রু কেন? আদ্রিয়ান ভাই আমাকে মেনে নেয়নি বলে?
নাকি ওনার বাজে ব্যবহারের জন্যে, নাকি নিজের সব স্বপ্ন এইভাবে ভেঙে যাওয়াতে? আমার কষ্ট পাওয়ার আসল কারণটা কি? আমিও তো নিরুপায় ছিলাম, কিন্তু সেটা কি কোনোদিন উনি বুঝবে? খুব ক্ষতি হতো যদি মানিক আঙ্কেল আব্বুর বন্ধু না হতেন, যদি উনি মানিক আঙ্কেলের ছেলে না হতেন, যদি ওনার সাথে কোনোদিন আমার দেখাই না হতো, যদি আদ্রিয়ান, আবরার, জোহায়ের নামক কোনো মানুষ আমার জীবনে না আসতো। এসব ভাবতে ভাবতে সেদিনটার কথা মনে পড়লো, যা আমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। টেস্ট এক্সাম দেওয়া হয়ে গেছে, এখনো রেজাল্ট দেয়নি। কলেজের পাঠ শেষ, এবার টেস্টের রেজাল্টের পর স্পেশাল ক্লাস শুরু হবে। তো আপাতত কলেজ প্রাইভেট কিছুই নেই। স্যাররা বলেছেন এই ছোট বন্ধের মধ্যে প্র্যাকটিক্যালগুলো শেষ করে নিতে। সায়েন্সের স্টুডেন্ট, তাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি সেকেন্ড পার্টগুলো নিয়ে মোট 9টা প্র্যাকটিক্যাল কমপ্লিট করতে হবে। তার উপর এক একটার এক্সপেরিমেন্টের নাম দেখলে চোখে জল চলে আসে, আর করতে গেলে কি অবস্থা হয় সেটা একমাত্র এইচএসসি সায়েন্সের ক্যান্ডিডেটরাই বুঝে। তাই বাড়িতে বসে বসে সেই প্র্যাকটিক্যালগুলো করে ছুটি পার করছিলাম। আজানের সময় আম্মু তুলে দিয়েছিল, নামাজ পড়ে খাটে আছোয়া হয়ে প্র্যাকটিক্যাল করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ আপির আচমকা ডাকে ঘুম ভেঙে গেল। চোখ ডলে আপির দিকে কুঁচকে তাকিয়ে বললাম, কি হলো, এভাবে ডাকলে কেন? আপি একটু তাড়াহুড়ো করে হন্তদন্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আয়, মেহমান এসেছে। আর হ্যাঁ, টি শার্ট আর প্লাজো চেঞ্জ করে স্লোয়ার স্যুট পরো, আর মাথায় ওড়না দিও। আমি বিরক্ত মাখা দৃষ্টিতে তাকিয়ে আছি। কোন মেহমান এলো যে আমাকে মাথায় ওড়না দিয়ে ওনাদের সামনে যেতে হবে? আর এই সময় হঠাৎ করে কারাই বা আসবে? আমি বিরক্ত মাখা দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার বলো তো? আমাকে বিদায় করার পরিকল্পনা করছো নাকি? আমার কথাটা শুনে আপি আমার দিকে তাকিয়ে একটু হাসলো। আপির হাসি দেখে আমার ভ্রু আরো কুঁচকে গেল। সত্যি সত্যি আমায় বিদায় করার প্ল্যান করেছে নাকি? আমার অমন চাহনি দেখে আপি হাসতে হাসতে কাবার থেকে একটা সালোয়ার স্যুট এনে বেডে রেখে বলল, সে আশায় ঘুমাও তুমি, এখনো এইচএসসি দাওনি। এত তাড়াতাড়ি তোমার সে আশা পূর্ণ হবে না। তাছাড়া তোমার আগে যে আমাকেই বিদায় করবে সেটা শিওর, তাই চিল করো। আমি ভ্রু কুঁচকে বললাম, তাহলে কোন মেহমান আসছে বলবে তো? আপি মুখে হাসি রেখে বলল, মানিক আঙ্কেল আর ওনার বড় ভাই নিজেদের পরিবার নিয়ে এসেছেন। আমি কিছুক্ষণ ভেবে বললাম, মানিক আঙ্কেল আব্বুর সেই বন্ধু যার কথা আব্বু প্রায়ই বলে? হ্যাঁ, ফুপার বন্ধু মানিক আবরার। আপি কেমন একটু লজ্জা লজ্জা পাচ্ছে, যার কারণে বুঝতে পারছি না আমি। তবু আমি আর বেশি কথা না পেঁচিয়ে সালোয়ার স্যুট নিয়ে রেডি হতে চলে গেলাম। শাওয়ার নিতে আমার যে 1 ঘন্টা লাগবে সেটা শিওর। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে আমি পুরো অবাক হয়ে গেলাম। আম্মু আর মামি মিলে আপিকে শাড়ি পরিয়ে দিয়েছে আর সাজিয়েও দিচ্ছে। মামিকে দেখে আমি আরো অবাক। আমি চুল মুছতে মুছতে অবাক হয়ে বললাম, কখন এলে মামি? আর আম্মু, আপিকে তোমরা এভাবে সাজাচ্ছ কেন? মামি একটু হেসে বলল, আরে আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, আমি আসবো না? আমি অবাক হয়ে তাকালাম আপির দিকে। আপির বিয়ে ঠিক হচ্ছে? সিরিয়াসলি? আমাকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু ধমক দিয়ে বলল, যাও তাড়াতাড়ি চুল শুকিয়ে তৈরি হয়ে নাও। আমি হাবলার মতো ওনাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, কেসটা কি একটু বলবে আমাকে? মামি আপিকে ছেড়ে আমার কাছে এসে গাল টেনে বলল, আরে ওরা তোর আপির সাথে মানিক আঙ্কেলের বড় ভাইয়ের ছেলে ইফাস এর বিয়ের কথা পাকা করতে এসেছে। আমি তো অবাকের পুরো শেষ পর্যায়ে। মামির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, মানে ডিরেক্ট বিয়ের কথা পাকা করতে চলে এলো? কেমনে কি? আম্মু এবার একটা রাম ধমক দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি রেডি হও, এসব কথা পরে বলা যাবে। আমি মুখ ফুলিয়ে হেয়ার ড্রায়ারটা বার করে চুল শুকাতে শুকাতে ভাবছি, বিয়ে পাকা তো আপির হবে, আমার রেডি হওয়া নিয়ে এত মাথা ব্যথা কিসের সেটাই বুঝতে পারছি না। আর কথা নেই বার্তা নেই, হঠাৎ আপির বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে। যাই হোক, মামা মামি এসেছে মানে তো সজীব ভাইয়া, অর্ণব ভাইয়াও এসেছে, দারুণ মজা হবে। এসব ভাবতে ভাবতে আম্মু আবার চেঁচিয়ে পড়ল, অনি তাড়াতাড়ি করো। বলে আপিকে নিয়ে বাইরে সোফার রুমে চলে গেল। আম্মু ডাকে আমি হাত চালানোর গতি বাড়িয়ে দিলাম। তাড়াহুড়ো করে রেডি হয়ে মাথায় ওড়নাটা দিয়ে আস্তে আস্তে গিয়ে সোফার রুমে উকি দিলাম। আপি সোফার মাঝখানে বসে আছে, আপির দুপাশে মধ্যবয়স্ক দুজন বসে আছে। অনুমান করতে পারছি একজন হয়তো মানিক আঙ্কেল আর আরেকজন মানিক আঙ্কেলের বড় ভাই হবে। তার পাশের সিঙ্গেল সোফায় একজন সুদর্শন যুবক বসে আছে। এটাই কি ইফাজ ভাইয়া? হতে পারে। আরেক পাশের সোফার পাশে প্রায় আমার বয়সে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর সোফাতে মধ্যবয়স্ক দুজন মহিলা বসে আছেন। আর আব্বু আম্মু, মামা মামি আর সজীব ভাইয়া আছে। কিন্তু দুর্ভাগ্য, মেহমানদের মধ্যে কাউকেই চিনি না আমি।
কারণ কাউকে আগে দেখতে পাইনি। হঠাৎ করে আব্বু বলে উঠলো, মামনি এদিকে এসো। আমি একটু চমকে গিয়ে আস্তে ওনাদের সামনে গেলাম, তারপর ওনাদের সালাম দিলাম। ওনারাও হাসি মুখে সালামের জবাব দিলেন। তারপর আপির ডান পাশে বসে থাকা লোকটা আব্বুর দিকে তাকিয়ে বললেন, এটাই তোর মেয়ে? হ্যাঁ, এটাই আমার মেয়ে অনিমা, আর উনি হলো তোমার মানিক আঙ্কেল। আমি মানিক আঙ্কেলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। মানিক আঙ্কেল চারপাশে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তোর ছেলেটা কোথায়? কাব্য তো অনবরের সাথে একটু বাজারে গেছে, চলে আসবে এখনই। এরপর সবার সাথেই আব্বু আমার পরিচয় করে দিলেন। সিঙ্গেল সোফায় যে ছেলেটা বসে আছেন ইনি ইফাজ ভাইয়া। মধ্যবয়স্ক অন্য লোকটি হলো ইফাজ ভাইয়ার বাবা। আর যে দুজন মহিলা আছেন ওনারা একজন হলেন ইফাজ ভাইয়ার মা আর একজন মানিক আঙ্কেলের স্ত্রী। আর মেয়েটা হলো মানিক আঙ্কেলের মেয়ে জাভিন। মানিক আঙ্কেলের স্ত্রী উঠে এসে আমার কপালে চুমু দিয়ে বললেন, বাহ, ভারী মিষ্টি দেখতে হয়েছে তো। আমার বেশ লজ্জা লাগছে, এভাবে বলার কি আছে। তখনই আব্বু মানিক আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন, কিরে আদ্রিয়ান কোথায়? আদ্রিয়ার নামটা শুনে বুকের ভিতরে ধক করে উঠল। মনের মধ্যে একগাদা বিরক্তি ভর করলো। যদিও ওই ছেলেটাকে কোনোদিন দেখিনি, কিন্তু বাড়িতে ওই ছেলের এত এত বেশি প্রশংসা শুনতে শুনতে এখন সে আমার কাছে চরম বিরক্তির কারণ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে মানিক আঙ্কেল বললেন, একেবারে সন্ধ্যায় এঙ্গেজমেন্ট পার্টিতেই আসবে। আমি অবাক হয়ে গেলাম। আজ সন্ধ্যায় এঙ্গেজমেন্টও হবে? আমি ছিলাম কোথায় কিছুই জানি না। নিজেকে কেমন একটা এলিয়ন এলিয়ন মনে হচ্ছে। মুখ ফুলে দাঁড়িয়ে আছি। এর মধ্যে কাব্য আর অর্ণব ভাইও চলে এলো। এরপর অনেকক্ষণ কথাবার্তা বলার পর সবাই মিলে ডাইনিংয়ে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ শেষে একটু রেস্ট করার পর আঙ্কেলরা, মামু আর আব্বু বাইরের সব ডেকোরেশন দেখছে। আন্টিরা, মামি আর আম্মু রুমে গিয়ে গল্প করছেন। আমরা সব ভাই বোনেরা মিলে একটা রুমে বসে আছি। আপি আর ইফাজ ভাইয়াকে ছাদে পাঠানো হয়েছে কথা বলার জন্য। আমরাও গিয়েছিলাম লুকিয়ে কথা শুনতে, কিন্তু আম্মুর কানমোলা খেয়ে ফিরে আসতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা ভয়াবহ কথা জানতে পেরে আমরা সবাই শকড হয়ে বসে আছি। সেটা হলো ইফাজ ভাইয়া আপিকে 2 মাস ধরে ভালোবাসে। যদিও আপি সেটা জানতো না। আসলে 2 মাস আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল নিজের কাজে, তখনই দেখেছিল আপিকে। বাড়িতে বলতেই ওনারা খোঁজ নিয়ে জানতে পারেন যে মেয়ে ওনাদের পরিচিত। এরপর মানিক আঙ্কেল আব্বুকে ফোন করে আর আব্বুও মামুকে ফোন করে ডাকে। সব খোঁজ নিয়ে মামুও রাজি হয়ে যায়। আর তারপরেই হুট করে এসব আয়োজন। যদিও আপির এতে কোনো আপত্তি নেই। আমরা আমাদের শখ কাটিয়ে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুধু ঘনিষ্ঠ আত্মীয় আর প্রতিবেশীদের ডাকা হয়েছে। তবুও অনেক লোকজন হয়েছে। আপুকেও সাজানো কমপ্লিট। আমিও একটা পিঙ্ক কালার গ্রাউন্ড পরে নিয়েছি। নিজেকে ঠিকঠাক করে আড্ডা দিয়েছি। তখনই দেখলাম আমার কাজিন সিস্টার আর প্রতিবেশীদের মধ্যে কিছু বড় আপুরা ফিদা টাইপ হয়ে গেছে। মানে ক্রাশ খেয়ে উল্টে গেলে যা হয় আর কি। এমন কি দেখলো যে এক একজনের অবস্থা এমন ফিট টাইপ হয়ে গেছে। আমি ভ্রু কুঁচকে ওনাদের দিকে তাকিয়ে তারপর ওনাদের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে হা হয়ে গেলাম। শুধুই আপুদের দোষ দিচ্ছি। যদিও ওনাদের মতো বিশাল মাপের ক্রাশ খাইনি, কিন্তু ছোটখাটো একটা ক্রাশ নিশ্চয়ই খেয়েছি। একটা কালো পাঞ্জাবি পরা ছেলে ফোন দেখতে দেখতে এগিয়ে আসছে। ফর্সা সুটাম দেহে কালো পাঞ্জাবিটা পুরো ফুটে উঠেছে। হাতে কালো ঘড়ি, কালো জিন্স, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে অনেক। মুখে একেবারে হালকা খোঁচা দাড়ি। সব মিলিয়ে এর উপর ক্রাশ খাওয়াটা অসম্ভব কিছু না। আমি নিজেকে সামলে নিয়ে আবারও আপুদের দিকে তাকালাম। ওনারা এখনো হা করে গিলে খাচ্ছে ছেলেটাকে। আমার এবার এখন খুব হাসি পাচ্ছে। নিশ্চিত ছেলেটার আজ ডায়রিয়া হয়ে যাবে এত মেয়ের নজরে। ঠিকই আছে, হওয়াই উচিত। এত সুন্দর হয়েছে কেন? কিন্তু কে উনি? আমাদের কেউ তো না। তাহলে কি ইফাজ ভাইয়াদের পরিচিত কেউ? এসব ভাবতে ভাবতে ওখান থেকে চলে গেলাম। বেশ অনেকটা সময় কেটে গেছে। সবার সাথে মজা করছি, কথা বলছি। হঠাৎ আম্মু একটা জুসের গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বলল, ওকে গিয়ে দিয়ে এসো তাড়াতাড়ি। ছেলেটা একটু জুস খেতে চেয়েছে, ক্লান্ত মনে হয়। আমার হাতে কাজ আছে। বলে তাড়াহুড়ো করে চলে গেল। আমিও অবাক হয়ে ওদিকে তাকিয়ে দেখলাম সেই ছেলেটা, যে ছেলেটার ওপর সবাই ক্রাশ নামক বাঁশ খেয়ে বসে আছে। কে এই ছেলেটা? আম্মু চেনে? যাই হোক, তাতে আমার কি। আমার জুস দেওয়া দরকার, দিয়ে আসি বলে জুসটা নিয়ে ওনার দিকে এগিয়ে যাচ্ছি। উনি আরো দুজনের সাথে কথা বলছেন। আমি ওনার প্রায় কাছাকাছি গিয়ে হঠাৎ নিচে পড়ে থাকা ইটের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আর জুসের কিছুটা অংশ ওই লোকটার গায়ে পড়লো। কিন্তু খবিসটা নায়কদের মতো আমাকে ধরলো তো নাই, উল্টো আমার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে নিজের পাঞ্জাবিটা ঝাড়তে শুরু করলো। ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাই টেনে তুললো আমাকে। ছেলেটা আমার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে বলল, স্টুপিড, চোখে কপালে নিয়ে আটো নাকি? হ্যাঁ, ড্রেসটাই নষ্ট করে দিল, ইডিয়েট। ওনার ধমকে হালকা কেঁপে উঠলাম। চোখ ছলছল করে উঠলো আমার।
পাশে সেই লোকটা বলল, আহ ছাড় না, বাচ্চা মেয়ে, তাল সামলাতে পারিনি। উনি বিরক্ত হয়ে বললেন, যেটা সামলাতে পারো না সেটা করতে কেন যাও? হ্যাঁ, ডিসগাস্টিং। বলে আমার দিকে এগিয়ে আসতে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। নিশ্চয়ই মারবে আমাকে এখন। আল্লাহ বাঁচাও, আর জীবনও এটার সাথে হোঁচট খাবো না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি আমার 2 হাত ধরে সামনে এনে ভালোভাবে চেক করে নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে আবারও ধমকে সুরে বলল। গাউনটা একটু উঁচু করো। আমি বোকার মতো তাকিয়ে আছি। উনি আবারও জোরে ধমক দিয়ে বললেন। গাউন ওঠাও। আমি একটু কেঁপে উঠলাম, কেঁদেই দিয়েছি পুরো। তারপর গাউনটা একটু উঁচু করে ধরলাম। উনি ভালো করে আমার পা চেক করলেন। হাঁটুতে জ্বালা করছে? আমি ভদ্রভাবে নাবুদক মাথা নাড়ালাম। উনি এবার শক্ত কণ্ঠে বললেন, এখন থেকে আশেপাশে দেখে চলবে, তাহলে আর অন্যের পোশাক নষ্ট হবে না। বলে ওখান থেকে চলে গেলেন। ওনার সাথে সাথে ওই দুজনও চলে গেলেন। হ্যাঁ, একটু ড্রেস নষ্ট হয়েছে বলে অমন ব্যবহার করে কেউ কারো সাথে? বদলোক একটা। আমাকে ডিসগাস্টিং বলা না? তোর কপালে এমন একটা ডিসগাস্টিং বউ জুটবে, দেখে নিস। তোর কপালে এমন একটা ডিসগাস্টিং বউ জুটবে, দেখে নিস। এসব ভেবে মুখ ফুলে ওখান থেকে চলে এলাম আপির কাছে। কিছুক্ষণের মধ্যেই আংটি পরানোর জন্য ডাকা হলো আপি আর ইফাজ ভাইয়াকে। আর তখনই জানতে পারলাম যে ওই ছেলেটা আদ্রিয়ান ভাইয়া, মানিক আঙ্কেলের একমাত্র ছেলে। যখন পরিচয় করা ছিল তখন শুধু আমার দিকে তাকিয়ে একটা সৌজন্যতার হাসি দিয়ে আবার নিজের কাজে মন দিল। হ্যাঁ, ভাব, সারা অনুষ্ঠানে আর আমার দিকে ঘুরেও তাকায়নি। যাওয়ার সময় ওনাদের এগিয়ে দিতে গিয়ে আবারও হোঁচট খেয়ে আদ্রিয়ান ভাইয়ার উপরেই পড়েছিলাম। উনি এবার কিছু না বললেও একটা বিরক্তিমাখা দৃষ্টি নিক্ষেপ করেছিল আমারও। আমি নিজেও বিরক্ত নিজের উপর। আমি এত ক্লামজি কবে থেকে হলাম? আর পড়ি তো পড়ি, ওনার উপরে গিয়েই পড়ি। যত সব, দুনিয়াতে ওনার বুক ছাড়া পড়ার মতো আর কোনো জায়গা নেই আমার কাছে। হ্যাঁ, এমনি ঘুম ভেঙে গেল। অতীতের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আলো দেখে বুঝলাম সবে ভোর হয়েছে। পাখিদের হালকা কিচিরমিচির শব্দ এখনো শোনা যাচ্ছে। আমি একটা হাই তুলে উঠে বসলাম। কালকে রাতের কথা আর আদ্রিয়ান ভাইয়ের ব্যবহার মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। নিজের দিকে তাকিয়ে নিজেই একটু অবাক হলাম। আমি ঘুমটা আর গয়নাগুলো কখন খুললাম? হয়তো খুলেছি, কিন্তু ভুলে গেছি। আর এরকম হয় প্রচন্ড ঘুম চোখে নিয়ে কিছু করলে পরে সেটা ভুলে যাই। সোফায় তাকিয়ে দেখলাম আদ্রিয়ান ভাইয়া নেই। দরজাটাও ভেতর দিয়ে লক করা, ওয়াশরুমের লাইটও অফ। তাহলে কি বেলকনিতে আছেন? আস্তে করে উঠে বেলকনিতে উকি দিয়ে যা দেখলাম তাতে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। উনি রেলিং ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। আমার জানা মতো উনি এত ভোরে ওঠে না। ওনার চোখে মুখে একরাশ বিষণ্ণতা। দেখে মনে হচ্ছে প্রবল কোনো বিষাদ গ্রাস করেছে ওনাকে। ওনাকে ওভাবে দেখে আমার বুকের ভেতরও ভারী হয়ে উঠল। আমি ধীর পায়ে ওনার দিকে একটু এগিয়ে গেলাম। উনি এখনো আকাশের দিকেই তাকিয়ে আছেন। আমি একটু কেশে আমার উপস্থিতি জানান দিলাম, কিন্তু উনি কোনো রিয়্যাক্ট করলেন না। আমি জানি যে উনি সকালে ঘুম থেকে উঠে কফি খান। জিজ্ঞেস করব, না বাবা, পরে আবার বকলে। এসব নানা রকম কথা ভাবতে ভাবতেই ভেতরে চলে এলাম। খাটে হেলান দিয়ে বসে বেলকনির দরজার দিকে তাকিয়ে আছি। যদিও ওনাকে দেখা যাচ্ছে না, তবুও দরজার দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি পাচ্ছি। ওনাকে ডেকে পড়ে সেই রামধমক খাওয়ার শখ আমার একদম নেই। সেই প্রথম দিন থেকে ওনার রামধমক খেয়ে খেয়েই অভ্যস্ত আমি। আমার বাবা মার কাছেও এত ধমক খাইনি যতটা ধমক আমি এই লোকটার কাছ থেকে খেয়েছি। এই তো আপির বিয়ের কিছুদিন আগের কথা। টেস্টের রেজাল্ট দেবে আজকে। সেই নিয়ে এমনিতেই ভীষণ টেনশনে আছে। রেজাল্ট বিকেল 3টায় দেবে। আমি সকাল থেকে চিন্তায় কোনো কাজ ঠিকঠাক করে করতে পারছি। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, পাশ করব তো? রিটেক দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি আপি বসে আছে। আমাকে দেখেই বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি টাওয়ালটা রেখে বললাম, যাবো তো কলেজে, তাতে আবার রেডি হওয়ার কি আছে? যেটা পরে আছি তাতেই হবে। আপি নিজের ইয়াররিং পরতে পরতে বলল, আরে আজ বিয়ের শপিং করতে যাবো তো। ও বাড়ি থেকে জাবিন, আদ্রিয়ানরা এসেছে, আর তোর জিজুও এসেছে। শেষের কথাটা আপনি লজ্জায় লাল হয়ে বলল। মাঝখানে এই কথা দিনে ফোনে টুকটাক কথায় ওদের দুজনের খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। আমার সাথেও ইফাজ ভাইয়া আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। প্রথমে শপিং এর কথা শুনে খুশি হলেও আদ্রিয়ান ভাইয়ের কথা শুনে যাওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেল। প্রথম দিনে যেভাবে ধমকাচ্ছিল আমাকে, ওনার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার আর নেই। তাই মুখ গুমড়ো করে বললাম, তোমরা যাও, আমি যেতে পারবো না। আমার টেস্টের রেজাল্ট দেখতে যেতে হবে। আপনি আমার মাথায় একটা চাটা মেরে বলল, আরে গাধি, আগে তো রেজাল্ট দেখব, তারপর শপিংয়ে যাব। আমি চোখ বড় বড় করে আপির দিকে তাকিয়ে বললাম, মানে কি?
মানে ইফাজ ভাইয়ারা ও বাড়ির ওরা সবাই মিলে যাবে আমার রেজাল্ট দেখতে? আপি নিজের ওড়নাটা সেট করে নিয়ে বলল। আরে রেজাল্ট তো টানানোই থাকবে, জাস্ট দেখে চলে আসবো বাস। তুই তাড়াতাড়ি আয়। বলে চলে যেতে নিলেই আমি হাত ধরে আটকে নিয়ে বললাম, আপি 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 প্লিজ আমার কথাটা শোনো, একটু শোনো। ওনাদের সামনে যদি আমার রেজাল্ট এসে পড়ে, তারপর যদি ফেল করি, তাহলে আমার মান সম্মান আর কিছুই থাকবে না। আপি কিছুক্ষণ বোকার মতো আমার দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিয়ে বলল, তুই ফেল করবি? সেটাও আবার সম্ভব? এমন কোনো দিন হয়েছে? হয়নি, কিন্তু তাই বলে হবে না তার তো কোনো মানে নেই, তাই না? আপি এবার একটু বিরক্ত হয়ে বলল, বেশি কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হয়ে নে, আর লাঞ্চ করব সবাই একসাথে। ময়না আপ্পি বকতে শুরু করবে না হলে। বলে বাইরে চলে গেল। আমি অসহায়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো উপায় না পেয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাইরে এসে দেখি ডাইনিং টেবিলে সবাই বসে আছে। ইফাজ ভাইয়া, জাবিন আর ওই খবিশটা, আর ওনার সাথে যে দুজন ছেলে বসে থাকে তারাও আছেন। সেদিন ওনাদের নামও জানতে পেরেছি। একজনের নাম আদিব আর একজনের নাম ইশরাক। আমি চুপচাপ গিয়ে দাঁড়াতেই জাবিন উঠে আমায় জড়িয়ে ধরলো। মেয়েটা এমনিতে খুব ভালো, যেমন সুন্দর দেখতে ঠিক তেমনই সুন্দর ব্যবহার। ও মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কেমন আছো? জানো কতটা মিস করেছি তোমাকে। আমি একটু অবাক হলাম। আমাকে দেখেছি তো এঙ্গেজমেন্টের দিন, এর মধ্যেই মিস করেছে? অদ্ভুত। আমিও মুখে একটা মুচকি হাসি ফুটিয়ে বললাম, ভালো। তুমি ভালো আছো? ভীষণ। কথাটা বলে চেয়ারে বসে পড়লো। আমি আপির পাশে চেয়ারটায় বসে ইফাজ ভাইয়ার দিকে তাকিয়ে একটু হেসে ভ্রুনা চেয়ে বললাম, কি জিজু কেমন আছো? ইফাজ ভাইয়া হেসে বলল, সকাল সকাল যদি শালিকাদের মিষ্টি চেহারাটা দেখতে পাই, তাহলে আর খারাপ থাকে কি করে? আমি একটু হাসলাম। তারপর আজিয়ান ভাইয়ার দিকে তাকাতেই উনিও আমার দিকে তাকালেন। আমি মুচকি হেসে বললাম, ভালো আছেন? উনি মুখে হালকা একটু হাসি ফুটিয়ে মাথা দুলিয়ে খাওয়ায় মন দিলেন। খবিশ আমাকে জিজ্ঞেস করলে কি হতো, বাট হাসতে দেখে একটু অবাক হলাম। উনি হাসতেও পারে, আরে বাহ। পরে আদিব আর ইশরাক ভাইয়ার সাথে একটু কৌশল বিনিময় করে খাওয়া শুরু করলাম। খেতে খেতে সবাই বেশ এনজয় করছি। মজার ব্যাপার, আজিয়ান ভাইও আমাদের জয়েন করেছেন, যেটা দেখে খুব বেশি অবাক হয়েছে আমি। তবে ইশরাক ভাইয়া মানুষটা খুব মজার ছিলেন। এই অল্প সময়ে সবার সাথে দারুণভাবে মিশে গেছেন। এরপর সবাই মিলে বেরিয়ে গেলেন। আমি, আপি, আজিয়ান ভাইয়া, ইফাজ ভাইয়া, ইশরাক ভাইয়া, আদিব ভাইয়া, অর্ণব আর সজীব ভাইয়া। কাব্য স্কুলে আছে, তাই ও এখন যাবে না। ও আমার কলেজের স্কুলেই পড়ে, তাই ওখান থেকে পিক করে নেব। সবাই বিভিন্ন কথা বলে মজা করতে করতে যাচ্ছে, কিন্তু আমি তো ভীষণ টেনশনে আছি। মনে মনে একটা কথাই বলছি, আল্লাহ প্লিজ আমার প্রেস্টিজটা এবারের মতো বাঁচিয়ে দাও। এসব ভাবতে ভাবতে ইফাজ ভাইয়া ফ্রন্ট সিট থেকে বলে উঠল, কি ব্যাপার অনি ম্যাডাম, এত চুপচাপ যে? আমি অসহায়ভাবে তাকালাম ইফাজ ভাইয়ার দিকে। আপি হাসতে হাসতে বলল, আরে ওর রেজাল্ট নিয়ে টেনশনে আছে, ওর ধারণা ও ফেল করবে। এটা শুনে সবাই আমায় সাহস দেওয়ার মতো কথা বললেও আজিয়ান ভাইয়া ড্রাইভ করতে করতে বললেন, ফেল করার মতো পরীক্ষা দিয়েছে, তাই এমন হচ্ছে। যদি ঠিকঠাক পরীক্ষা দিত, তাহলে অন্তত পাশ করার মতো কনফিডেন্সটা থাকতো। যেটুকু সাহস সঞ্চয় করেছিলাম আজিয়ান ভাইয়া তার দফা করে দিল। ইফাজ ভাইয়া ওনাকে ধমকে বলল, তুই চুপ করবি? বেচারি এমনিতেই টেনশনে আছে। আজিয়ান ভাইয়া মুচকি হাসতে হাসতে বললেন, ভুল কি বললাম? এইটুকু কনফিডেন্স যখন নেই, তখন শিওর ফেল করবে। এবার সবাই মিটমিটিয়ে হাসছে। সবাই বুঝতে পারলো উনি আমাকে জ্বালানোর জন্যই এমন করেছেন। আমি কিছুই না বলে হাত ভাঁজ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ওনার ওপর খুব বেশি বিরক্ত আমি এই মুহূর্তে। কলেজের সামনে আজিয়ান ভাইয়া গাড়ি থামিয়েছেন, কিন্তু আমি কিছুতেই নামছি না। সবাই বলছে নামার জন্য, কিন্তু আমি এতটাই টেনশনে আছি যে নামতেই পারছি না। আপনি বিরক্ত হয়ে বলল, অনি প্লিজ চল, দেখিস ভালোই হবে। আজিয়ান ভাইয়া এবার রেগে আমাকে ধমক দিয়ে বললেন, এখানে কি তোমার নাটক দেখতে এসেছি আমরা? আচ্ছা হিয়া, ওর রোলটা বলো তো, আমি গিয়ে দেখে আসছি, আর কাব্যকেও নিয়ে আসছি। আপনি ওনাকে আমার রোলটা বলার সাথে সাথে উনি গাড়ি থেকে নেমে চলে গেলেন। আর এবার আরও টেনশন হচ্ছে। উনি দেখতে যাচ্ছেন, না জানি কি হয়েছে রেজাল্ট। টেনশনে শক্ত হয়ে বসে আছি। প্রায় 10 মিনিট পর উনি ফিরে এলেন, সাথে কাব্য। চোখে মুখে একরাশ গম্ভীর্যতা। আমার এবার ভয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। আপি বলল, কি হলো, কি হয়েছে রেজাল্ট? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আজিয়ান ভাইয়ার দিকে। উনি একটা গম্ভীর শ্বাস ফেলে বলল,
কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। আমি তো এবার কেঁদেই দিয়েছি। আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদিব ভাইয়া বলল, এই দেখ আদ্রিয়ান, একদম দুষ্টুমি করবি না, মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে। সবাই আদ্রিয়ান ভাইয়াকে জিজ্ঞেস করছে। আমি এবার শব্দ করেই কেঁদে দিলাম। নির্ঘাত ফেল করেছি, তাই তো এভাবে বলছে। আদ্রিয়ান এবার একটু ধমক দিয়ে বললেন, আই চুপ, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে হবে না। ফেল করেনি, আপনি এবার ফার্স্ট হননি, হ্যাঁ, থার্ড হয়েছেন। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। আমি বোকার মতো তাকিয়ে আছি। ওনার ধমকে এমনিতেই ভয় পেয়ে গেছি। বাদর ছেলে একটা, আমাকে এভাবে ভয় দেখানো। আপনি হেসে জড়িয়ে ধরলো আমাকে। ইফাজ ভাইয়া আদ্রিয়ানের পিঠে একটা চাপড় মেরে বলল, বাদর মেয়েটাকে কাঁদিয়েই ছাড়লো। আদ্রিয়ান ভাইয়া গাড়ি স্টার্ট করতে করতে বলল, অ্যাকচুয়ালি যারা একটু ভালো স্টুডেন্ট হয় রেজাল্টের সময় অলওয়েজ একটা ন্যাকামি করতেই থাকে, ফেল করব। পরে দেখা যায় এনারাই ফার্স্ট হয়ে বসে আছে। আর এত ভালো এক্সাম দিয়েও ফেল করবো, এটা কি করে মনে হয়? লজিকটা কি ভাই? আমিও তো কলেজ টপার ছিলাম, এমনি তো কখনো মনে হয়নি। ইশরাক ভাইয়া বললেন, তুমি তো 100% শিওর থাকতাম মামা, অবলা তো ছিলাম আমরা, কি হবে সবটাই ধোঁয়াশা ছিল। অর্ণব ভাইয়া আমায় পিঞ্চ করে বলল। ও এরকমই ভাই, সিসকাদনি। আমি রেগে তাকালাম অর্ণব ভাইয়ার দিকে। কাব্য তাল মিলিয়ে কিছু বলবে তার আগে সজীব ভাইয়া বলল, এই চুপ করো সবাই, ওকে আর কেউ জ্বালিও না, এমনিতে অনেক ভয় পেয়ে গেছে মেয়েটা। কেউ কিছু বলল না। আমি নাক ফুলিয়ে বসে আছি, একটু পরপর ফুপাচ্ছি। বেটা খবিস আমাকে ইনডিরেক্টলি নাটকবাজ বলল। সবাই মোটামুটি খুশি আমার রেজাল্টের কথা শুনে। আমিও খুশি, কিন্তু কান্না থামাতে পারছি না। তখন খুব বেশি ভয় পেয়ে গিয়েছে। আমাকে এভাবে ফুপাতে দেখে আদ্রিয়ান ভাইয়া বললেন, হ্যাঁ থাক, কাঁদে না বাবু, সামনের আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দেবো, এবার চুপ করো। সবাই হেসে দিল ওনার কথায়। আমি কিছুক্ষণ মুখ ফুলিয়ে তাকিয়ে থেকে নিজেও হেসে দিলাম। এরপর সবাই মিলে অনেক মজা করে শপিং করেছি। ইশরাক ভাইয়ার মজাগুলো তো আছেই। আদ্রিয়ান ভাইয়াকেও নতুনভাবে জেনেছি। প্রথম দেখায় ঠিক যেমন ভেবেছি উনি পুরোটা তেমন না। উনি বেশ রাগী হলেও বোরিং আর একঘুঁয়ে না। পরিস্থিতি অনুযায়ী বিহেভ করতে জানেন। সবার সাথে মিশতে হাসি মজা যেমন করতে পারেন, আবার রেগে যাওয়ার সময় ভীষণ রাগতেও পারেন। একদম পারফেক্ট পার্সোনালিটি যাকে বলে আর কি। হঠাৎ দরজায় নক করার শব্দে কল্পনা থেকে বেরিয়ে এলাম। দরজার ওপাশ থেকে মামুনি, মানে আমার শাশুড়ি মা, নিচে যেতে বলে চলে গেলেন। আদ্রিয়ান ভাইয়া এখনো রুমে আসেননি। আমি কোনো রকমে তৈরি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি মা আর বড় মা কিচেনে কাজ করছেন। কাল বাড়িতে আসার পরেই ওনারা কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন, এসব আন্টি ফান্টি বলে ডাকা যাবে না। আদ্রিয়ান ভাইয়া যেমন ওনাদের মা বা মামনি আর বড় মা বলে ডাকেন, আমাকেও ওই নামেই ডাকতে হবে। আর আপি ওনাদের হেল্প করছে। এই কয় মাসে এই বাড়িটাকে নিজের করে নিয়েছে আপি। খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে নিজের সংসার। আসলে বরাবরই খুব রেসপন্সিবল একটা মেয়ে, তাই এটাই স্বাভাবিক। সেদিক দিয়ে আমি একেবারেই অগোছালো আর খাপছাড়া। আমি যেতেই মামনি এসে আমাকে ধরে ভেতরে কিচেনে নিয়ে গেল। তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, কিরে, কোনো সমস্যা হচ্ছে না তো তোর এখানে? আমি উত্তরে একটা মলিন হাসি দিলাম। মামনি হয়তো এই হাসির অর্থ বুঝতে পারলেন, তাই আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, জানি মা, আমার তোর উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছি এই ছোট্ট কাঁধে, অনেক বড় দায়িত্ব ঝুলিয়ে দিয়েছি, কিন্তু চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। বড় মা একই কথা বললেন। আপির দিকে তাকাতেই দেখি আপির দৃষ্টি আমার কাটা হাতটার দিকে। ওর চোখ ছলছল করছে, হয়তো অনুমান করে ফেলেছে যে কাল রাতে আমার সাথে কি হয়েছে। আমি আপির দিকে তাকিয়ে একটা সান্ত্বনার হাসি দিলাম। ও একটা দীর্ঘশ্বাস ফেলে পরোটা বেলায় মন দিল। হয়তো এখন আমার মনের অবস্থা জানে, তাই কিছু বলতে চাইছে না। মামনি আমার হাতে একটা কফির মগ ধরিয়ে আদ্রিয়ান ভাইয়াকে দিয়ে আসতে বললেন। আমিও ভাবছিলাম বলবো, তার আগেই মামনি দিয়ে দিল। কফিটা নিয়ে রুমে গিয়ে দেখি উনি খাটে হেলান দিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করে বসে আছেন। আমার কেন যেন মনে হচ্ছে উনি ঘুমাননি, তাই ওনার কাছে গিয়ে আস্তে করে বললাম, শুনছেন? বলার সাথে সাথে উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি একটু ঘাবড়ে গেলাম। আবার আমার হাতে বা গায়ে কফি ছুঁড়ে মারবে না তো? মনে অনেকটা সাহস জুগিয়ে কাপা কাপা গলায় বললাম, আপনার কফিটা। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকেই কফির মগটা হাতে নিলেন। কিছুক্ষণ থম মেরে বসে থেকে হঠাৎ ছুঁড়ে ফেলে দিলেন কফির মগটা। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। না, আমার গায়ে মারেনি, এমন অ্যাঙ্গেলেই মেরেছে যে দিক দিয়ে আমার গায়ে লাগার কোনো সম্ভাবনা নেই। উনি চট করে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমিও ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি। উনি চেঁচিয়ে বললেন,
কতবার বলতে হবে স্টে অ্যাওয়ে ফ্রম মি? কতবার? সহজ কথা বোঝো না? হ্যাঁ বলো, বোঝো না? ওনার এক একটা ধমকে কেঁপে উঠছি আমি। উনি এখন এগুচ্ছেন আর আমার এখন কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদবো না, ওনার সামনে তো একদমই না। উনি এবার আমার হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে বললেন, কে বলেছিল আমার জন্য কফি আনতে? বউ সাজতে এসেছো? হ্যাঁ এই ওয়েট, বয়স কত তোমার? একটা বাচ্চা মেয়ে এখনো 18 পেরিয়েছে কিনা পেরোনি, আমার বউ হতে এসেছে। তোমাকে বলছি না একদম বগিরি দেখাতে আসবে না? আর একবার যদি দেখি তো। উনি বুঝতে পারছেন কিনা জানি না, তবে উনি আমার সেই কাটা হাতটাই চেপে ধরে আছেন। অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। অবাধ্য এক ফোঁটা জল গড়িয়ে পড়লো চোখ দিয়ে। উনি এবার একটা শ্বাস নিয়ে বলল, কেন আমার পেছনে পড়ে আছো? হ্যাঁ কেন, কেন চলে যাচ্ছ না? কাল রাতে ওরম ব্যবহার করার পরেও কেন সকালে উঠেই চলে গেলে না? এতটুকু আত্মসম্মান নেই তোমার? আচ্ছা কেন বুঝতে পারছো না? আমি যা বলছি আমাদের ভালোর জন্য বলছি। আমি তোমাকে কোনোদিনও নিজের বউ হিসেবে মানব না। কতদিন থাকবে তুমি এভাবে? খুব দেরি হয়ে যায়নি এখনো। নিজেও মুক্ত হও আর আমাকে মুক্তি দাও তোমার কাছ থেকে। জাস্ট গেট লস্ট। বলে উনি একটা টাওয়াল নিয়ে হনহনি ওয়াশরুমে গিয়ে ধারাম করে দরজাটা লাগিয়ে দিলেন। আমিও ধপ করে সোফায় বসে পড়লাম। ওনার সামনে নিজেকে শক্ত রাখলেও এখন ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। উনি হয়তো সজ্ঞানে আমার উপর শারীরিক কোনো টর্চার করছেন না, কিন্তু মানসিকভাবে যে আঘাতগুলো দিচ্ছেন সেটার মাপটাও কি বুঝতে পারছেন না? আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কখনো ভাবিনি যে আমার সাথে এরকম হবে। আমার কাছে আমার আত্মসম্মান অনেক কিছু, কিন্তু তবুও শুধুমাত্র আব্বু আমার কথা ভেবেই চুপচাপ সবটা সহ্য করছি। কিন্তু কতদিন? কেন করছেন উনি আমার সাথে এরকম? উনি কি অন্য কাউকে ভালোবাসেন? তাহলে সেটা ওনার বাবা মাকে কেন বলেননি? আমি বাবা আর মামুনিকে যতটা চিনি তাতে ওনাদের একবার বললেই রাজি হয়ে যেতেন আদ্রিয়ান ভাইয়ের পছন্দের মানুষের সাথে বিয়ে দিতে। তো সমস্যাটা কোথায় হলো? আর সবাই মিলে আমায় বলির পাঠা কেন বানালো? তবে যাই হোক, আমাকে শক্ত হতে হবে। বিয়ে যখন হয়েই গেছে, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব সম্পর্কটা টিকিয়ে রাখার। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে নিলাম। উনি শাওয়ার নিয়ে এসেছেন। আমি হা করে তাকিয়ে আছি ওনার দিকে। আফটার শাওয়ার লুকে চরম লাগছে। একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর নীল চিকন স্লিভসের গেঞ্জি পরে আছেন। শরীরে বিন্দু বিন্দু জল জমে আছে। এমনিতেই সবসময় ওনার চুলগুলো কপালে পড়ে থাকে, আর ভিজা চুলগুলো আরো বেশি করে পড়ে আছে। উফ, এত সুন্দর কেন উনি? সবসময় ঘায়েল করে ছাড়ে। ফোনের রিংটনে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। ওনার ফোন বাজছে। উনি হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে কি দেখলেন জানি না, ওনার চোখ মুখের বিষণ্ণতা ছাপ আবারও দেখা দিল। আমার দিকে শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করে বেলকুনিতে চলে গেলেন। কে ফোন করেছে যে আমার সামনে কথা বলতে পারছে না? যা খুশি করুক, আমার কি? আমি একটা ছোট্ট শ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলাম। ওনার পোশাক ভিজিয়ে রেখে দিয়েছেন। ভাবলাম ধুয়ে একটু রোদে দিয়ে আসি। নিজের জামাও কোনোদিন ধুইনি আমি, কিন্তু আজ ওনার পোশাক ধোয়ার জন্য কাউকে বলতেও হলো না। এমনিতেই সে ইচ্ছে চলে এলো মনের ভিতর। কেন সেটা নিজেও জানি না। মাত্র একটা গেঞ্জি আর প্যান্ট, এতটুকুর জন্য ছাদে যেতে হবে না। তাই ওগুলো ধুয়ে বেলকুনিতে শুকোতে দিতে যাব। কিন্তু ওনাকে ফোনে কথা বলতে শুনে থেমে গেলাম। উনি ফোনে কথা বলছেন। আরে এভাবে কান্নাকাটি করছো কেন? প্লিজ কান্না থামাও। তোমাকে এভাবে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। বল, আমি আসছি আর দেখা করতে। ওপাশ থেকে কিছু একটা বলল। উত্তরে উনি বললেন, না আমি এই বিয়ে মানি, আর না ওকে আমার বউ হিসেবে মানি। এসব কথা বাদ দাও। আমার এবার মেজাজ খারাপ হয়ে গেল। আমার সাথে কত রুড ভাবে কথা বলে, আর কোথাকার কোন শাকচুনির সাথে কত নরম করে কথা বলছে। নিশ্চয়ই গার্লফ্রেন্ড। এই মেয়ের জন্য আমাকে মেনে নিচ্ছে না। হ্যাঁ। উনি ফোন রেখে পেছনে ঘুরে বেরোতে নিয়ে আমাকে দেখে থেমে গেল। আমি একটু চমকে গেলাম, তবুও নিজেকে সামলে নিয়ে সাইড কাটিয়ে গিয়ে রেলিং এর ওপর ওনার গেঞ্জি আর প্যান্ট মেলে দিলাম। উনি ভ্রুকুচকে তাকিয়েছেন আমার দিকে। এগুলো মেলে আমি ওনার পাশ কাটিয়ে ভেতরে যেতে নিলে উনি আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন, কি চাই তোমার? যত করে বলছি আমার বউ হওয়ার চেষ্টা করো না, ততই তুমি যেচে পরে অধিকার ফলাতে চলে আসছো। যতই বলছি দূরে চলে যাও আমার লাইফ থেকে, ততই তুমি জেকে বসেছো এই বাড়িতে। এবার বলো তো ঠিক কি চাই তোমার? ব্ল্যাঙ্ক চেক তো ধরিয়ে দিয়েছিলাম, আর কি চাই তোমার বলো? আমার নামের যত প্রপার্টি আছে সবকিছু লিখে দেবো তোমার নামে, তাহলে ছাড়বে আমায়? তাহলে বলো, আমি সেটাই করব।
আজকেই করব। তবু প্লিজ প্লিজ চলে যাও আমার লাইফ থেকে। এবার আমার কষ্টের চেয়ে বেশি রাগ লাগছে। কান্না করছি আমি, তবে কষ্টের চেয়ে বেশি রাগে। সব কিছুর একটা লিমিট থাকে, যেটা এখন পার হয়ে গেছে। আমি হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে ওনার বুকে একটা ধাক্কা মেরে বললাম, কি পেয়েছেনটা কি? হ্যাঁ, যা ইচ্ছে তাই বলবেন। কাল রাত থেকে সহ্য করছি আমি, কারণ আপনি এখনও ডিসপারেট আছেন। বাট এভরিথিং হ্যাজ এ লিমিট, আর আপনি আপনার লিমিট ক্রস করে ফেলেছেন। বারবার টাকা, প্রপার্টি এসব বলে কি বোঝাতে চাইছেন? আমি লোভী, টাকার লোভে বিয়ে করেছি আপনাকে? আপনার ক্যারিয়ার, সম্পত্তি দেখে বিয়ে করেছি? আপনি কোথাকার সাধু? হ্যাঁ, বিয়ে তো আর একা একা করা যায় না, তাই না? এখন আমি আপনাকে প্রশ্ন করছি, কেন বিয়ে করেছেন আপনি আমাকে? আপনার ভাষ্যমতো একটা বাচ্চা মেয়েকে? আমার তো টাকা, প্রপার্টি তেমন কিছুই নেই, তাহলে কি শরীরের জন্য? উনি অনি বলে চিৎকার করে আমাকে চড় মারতে গিয়েও থেমে গেলেন। তবে আমি আজ ভয় পাইনি, কেন জানি না। এক অদ্ভুত সাহস চলে এসেছে আমার মধ্যে। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, থামলেন কেন? কাল রাত থেকে তো কম করেননি আমার সাথে, এটা আর বাকি থাকবে কেন? মারুন। উনি হাত নামিয়ে চোখ সরিয়ে নিয়ে চলে যেতে নিলে আমি ওনার হাত ধরে আটকে নিয়ে বললাম, দাঁড়ান, আমার কথা শেষ হয়নি এখনো। ইশরাক ভাইয়ের ব্যাপারটা নিয়ে আপনি ডিসপারেট আমি জানি, সেটাই স্বাভাবিক, কিন্তু তার সাথে আপনার পরিবার, বিয়ে, এসবের কি সম্পর্ক? কেন একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনি নিজের সাথে নিজের পরিবারের জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছেন? ইশরাক ভাইয়া চলে গেছেন, কিন্তু আপনি কেন থেকেও নেই বলবেন? উনি ওনার পরিবার, স্ত্রীকে যে কষ্টটা না চাইতে দিয়েছেন, আপনি কেন ইচ্ছে করে জেনে শুনে আপনার পরিবার, আপনার স্ত্রীকে সেই একই কষ্ট দিচ্ছেন? নাকি এগুলো সব বাহানা? অ্যাকচুয়ালি আপনার মনে অন্য কেউ আছে, তাই ইচ্ছে করে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ফ্রি হতে চাইছেন, যাতে আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে আসতে পারেন, তাই তো? উনি দাঁতে দাঁত চেপে বললেন। তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমি একটা শ্বাস ফেলে বললাম, দিতে হবে না, আর আমি চাইছিও না, কিন্তু কাল থেকে এই বিয়েটার জন্য আপনি আমাকে ব্লেম করে যাচ্ছেন। আমি যাতে চলে যাই, আমাকে বউ হিসেবে কখনোই মানবেন না। আচ্ছা, কাবিননামায় যখন সই করেছিলেন তখন কেউ আপনাকে জোর করে সই করেছিল নাকি? কবুল বলার সময় কেউ আপনার মাথায় বন্দুক ধরে রেখেছিল? বলুন, বিয়েটা তো আপনিও করেছেন। এই বিয়েটা করে যদি আমি অপরাধ করে থাকি, তাহলে সমান অপরাধ তো আপনিও করেছেন, তাই না? যেখানে আপনি নিজেও সমান অপরাধী, সেখানে আমাকে ব্লেম করার কোনো অধিকার আপনার নেই। আর হ্যাঁ, আপনি যদি এখন এটা বলেন যে আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, দেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আনন্দে আত্মরা হয়ে নাচতে নাচতে আপনাকে বিয়ে করিনি। তখন আপনার কথাই জেদ করে সবার সামনে এমন ড্রামা করলেও পরে আমি আব্বুকে বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই না। কিন্তু যাই হোক, আমিও বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। তাই পরের বার আমার সাথে মিসবিহেভ করার আগে ভেবে চিন্তে করবেন যে সেটা কতটুকু যুক্তিসঙ্গত। উনি একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি হাত ভাঁজ করে চোখ সরিয়ে নিলাম। উনি কিছু না বলে ভেতরে গিয়ে গেঞ্জির উপর একটা শার্ট পরে চলে গেলেন বাইরে। উনি চলে যেতেই আমি জোরে জোরে কয়েকটা শ্বাস নিলাম। বাপ রে, আমার এত সাহস কবে থেকে হলো? আমনার চোখে চোখ রেখে এতগুলো কথা বললাম, আর এমন বললাম যে ওনার বলতে বান্ধ। বাহ, কে বাত হে। এইসব ভেবে খুশি মনে নিচে চলে গেলাম। গিয়ে দেখি নাস্তা প্রায় রেডি। আমাকে দেখে মামুনি বল, আরে তুই নেমে এসেছিস? তোকেই ডাকতে পাঠিয়েছিলাম, আয় বসে পড়। আমি মুচকি হেসে আপির পাশে গিয়ে বসলাম। দাদি শাশুড়ি বললেন, কি গো নাতো, আজ তো তোমার নিচে নামার নামেই নিচ্ছিলে না, আমার নাতি ছাড়ছিল না বুঝি? আমি দিদার দিকে তাকিয়ে মুচকি হাসলাম, কিন্তু কিছু বললাম না। আসলে খুব লজ্জা লাগছে। আপির দিকে তাকাতেই আপি চোখের ইশারায় কিছু বলতে চাইছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ দিদা বলে উঠলো, বাবা এত লজ্জা, আমার নাতি তো আদর করে তোকে একবারে লাল বানিয়ে ফেলেছে রে। আমি চমকে গেলাম। দিদার হঠাৎ এসব বলার কারণটা বুঝতে পারছি না। বাকি সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই মিটমিটিয়ে হাসছে। আপির দিকে তাকাতেই আপি চোখ রাঙিয়ে ইশারায় আমার ঘাড় গলা ঢাকতে বললেন। আমি যা বুঝার বুঝে গেলাম। তাড়াতাড়ি শাড়ির আঁচল আর চুল দিয়ে ঢেকে নিলাম। জাবিন একটু হেসে বলল, এখন আর ঢেকে কি হবে ভাবি, যা দেখার সব তো আমরা দেখে। হঠাৎ করে বড় আব্বু একটু কেসে এটা জানান দিলেন যে আমরা বড়রাও এখানে আছি, মুখে একটু লাগাম দাও। আমি তো লজ্জায় মাথায় তুলতে পারছি না। কোনো রকমে খেয়ে উঠে চলে এলাম ওখান থেকে। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম গলায় হাতে লাল র্যাশ হয়ে আছে। আসলে রাতে গহনা পরে ঘুমানোর জন্য এমন হয়েছে হয়তো। গহনাগুলো মাঝরাতে উঠেই খুলেছিলাম। গায়ে র্যাশ হলো গয়নার জন্য, আর সবাই ভাবলো যে উনি আদর আদরে ভরিয়ে দিয়েছেন আমাকে। হ্যাঁ,
কত আদর করেছে তা তো আমি জানি। আমার স্কিন একটু সেনসিটিভ, তাই গহনার ঘষা বা যে কোনো রকম প্রেশার পড়লে র্যাশ উঠে যায়। এই র্যাশের জন্য যা হয়েছিল সেদিনের কথা মনে পড়লে ওনার উপর যেমন রাগ হয় তেমন হাসিও পায়। আপির গায়ে হলুদ ছিল সেদিন। মাঝখানে কয়েকদিন আর্জিয়ান ভাইয়েরা অনেকরাই যাওয়া আসা করেছেন। ওনাদের সবার সাথেই ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। আর্জিয়ান ভাইয়া সবসময় আমার পেছনে পড়ে থাকেন, মানে সুযোগ পেলেই লেগ পুল করা শুরু করে। এতে যে উনি খুব মজা পান সেটা বোঝাই যায়। বাকিরাও, ইফাজ ভাইয়া, আদিব ভাইয়া, ইশাক ভাইয়া, জাবিন আপি ভাইয়ারা সবাই বেশ এনজয় করে এটা। শুধু বিরক্ত হয়ে মুখ ফুলিয়ে রাখি আমি। তবে একটা জিনিস ভালো লেগেছে, আদিব, ইশাক আর আদ্রিয়ান ভাইয়ার অটুট বন্ধুত্ব। ওনাদের বন্ধুত্ব দেখে সত্যি হিংসে হতো আমার। এত ভালো ফ্রেন্ডশিপ জীবনে প্রথম দেখেছিলাম আমি। ছেলেদের পক্ষ থেকে লোক এসে গেছে হলুদ আর বিভিন্ন কিছু নিয়ে। হলুদের পুরো অনুষ্ঠান আদ্রিয়ান ভাইয়াদের সাথে দেখা হলেও তেমন কথা হয়নি। যা হয়েছে পরে একটুও হয়েছে। তো প্রোগ্রাম শেষে আপিদের সহ সকলকে নিয়ে একটা রুমে বসে উনি ফোন দেখছেন। আমার গলার হাতটার কারণে র্যাশ হয়ে গেছে অলরেডি, তাই খুলে ফেলেছি। হঠাৎ করে খেয়াল করলাম আর্জিয়ান ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। আমি একটু অবাক হলেও সেদিকে পাত্তা না দিয়ে আড্ডায় মনোযোগ দিলাম। হঠাৎ উনি আপিকে বলে উঠলেন, হিয়া, তোমার বোনকে যতটা বাচ্চা টাইপ মনে হয় সে কিন্তু ততটাও না। আমি ভ্রু কুঁচকে তাকালাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আপি অবাক হয়ে বলল, কেন, কি করেছে? উনি ওনার ফোনটা সাইডে রেখে বললেন, না আসলে তোমার বোন এই যে এত ভদ্র সেজে ঘুরে বেড়ায়, তলে তলে ঠিক তলে তলে কিন্তু ঠিকই টেম্পো চালিয়ে যাচ্ছে। নিশ্চয় অনুষ্ঠানে বিএফও এসেছে। ওর গলা ঘাড় দেখো। আপি একবার আমার গলার দিকে একবার ওনার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। বাকি সবাই তাল মিলিয়ে হেসে দিল। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি মোটেও তলে তলে টেম্পো চালাই না। আর এগুলো হাড় পড়ার কারণে র্যাশ হয়েছে, অন্য কিছু একদমই না। আর কোনো বিএফটিএফ নেই। উনি আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, যেটা পড়লে স্কিনের এত প্রবলেম হয় সেটা পড়ার কি দরকার? আমি ভ্রুকুচকে তাকিয়ে আছি ওনার দিকে। উনি তারপর আপির দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, দেখেছো, আমি যা বলেছি তা কিন্তু ইঙ্গিতেই বলেছি, কিন্তু উনি সব বুঝে গেছেন। এবার বুঝেছো এই পিচ্চির মাথায় কি কি চলে? আমি একটা মুখ ভেঙচি দিয়ে মুখ ঘুরিয়ে রাখলাম। ইশরাক ভাইয়া হেসে বললেন, বাট ভাই, আজকাল তোর নজর এত এদিকে যাচ্ছে কেন বলতো? আগে তো এদিকে তাকানোর সময়ও পেতি না। কেস কি? আর্জিয়ান চোখ গরম করে ইশরাক ভাইয়ের দিকে তাকাতেই উনি চুপ হয়ে গেলেন। সবাই মিটমিটিয়ে হাসছে আর উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন দেখছে। আমি পুরো লজ্জায় লাল হয়ে চুপ করে বসেছিলাম। ওই দিনের কথা ভেবে আনমনে হেসে যাচ্ছিলাম। হঠাৎ মামুনি এসে আর্জিয়ান ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। আমি অনেক অস্বস্তি নিয়ে বললাম, জানি না, সারাদিন ওনার কোনো দেখা পাইনি। কেউ আর আমায় ওনার কথা জিজ্ঞেস করে বিব্রত করেননি, কারণ নতুন বউ বাড়িতে রেখে হাজব্যান্ড যদি সারাদিন বাইরে থাকে সেটা কোনো স্ত্রীর কাছেই ভালো লাগে না। আমার সারাদিন যে খুব খারাপ কেটেছে তাও নয়, আপি, ইফাজ ভাইয়া সবার সাথে খুব মজাই কেটেছে। রাতে শুয়ে শুয়ে ওনার জন্য অপেক্ষা করছি। সারাদিন বাড়ি ফিরেনি ঠিক আছে তো, নাকি যে শাকচুনির সাথে সকালে কথা বলছিলেন তার কাছেই গেছে? যেখানে খুশি যাক, আমার কি। হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি উনি। আমিও কিছু না বলে চোখ বন্ধ করে রাখলাম, যাতে উনি মনে করেন আমি ঘুমিয়ে গেছি। উনি চুপচাপ ওয়াশরুমে চলে গেলেন। আমি ঘুরে একবার দেখে আবার চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর উনি বেরিয়েও এলেন। চোখ বন্ধ করেও আলাপ পেলাম। উনি আমার পাশ থেকে বালিশ আর চাদর নিয়ে হয়তো এখনই সোফার দিকে যাবে। আমি এবার নিজেকে প্রস্তুত করলাম। তারপর মনে মনে কাউন্টডাউন শুরু করলাম, 3, 2, 1। কিন্তু আফসোস, আমি ভেবেছিলাম উনি চেঁচিয়ে উঠবেন, কিন্তু তেমন কিছুই হলো না। একটু পর আলাপ পেলাম, উনি আমাকে আস্তে করে ডাকছেন। অনি, অনি। আমি কিছুই জানি না, এমন একটা ভাব করে ঘুরে তাকিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বললাম, কি হয়েছে কি, এভাবে ডাকাডাকি করছেন কেন? এখন কি ঘুমাতেও দিবেন না নাকি? আমাকে আরো অবাক করে দিয়ে উনি নরম কণ্ঠেই বললেন, আমি বেডের এক সাইডে ঘুমালে তোমার কোনো প্রবলেম হবে? আসলে সোফাটা কিভাবে যেন ভিজে গেছে। আমি ভূত দেখার মতো তাকিয়ে আছি ওনার দিকে। আসলে সোফায় পানিটা আমিই ফেলেছি, যাতে করে উনি বাধ্য হয়ে বেডে এসে শোয়। বাট এত শান্ত কি করে? কোনো প্ল্যান নেই তো? হঠাৎ আমার প্রতি এত নরম হওয়ার কারণ? মনে একরা সন্দেহ নিয়ে আমি মুচকে এসে বললাম, আগেই বলেছি বাকি অর্ধেক খাট আপনার, যা ইচ্ছে তাই করতে পারেন, আমাকে বলার কি আছে? উনি কিছু না বলে বেডের উপর সাইডে শুয়ে পড়লেন, কিন্তু মাঝখানে কোলবালিশের একটা বর্ডার দিতে ভোলেননি। বেটা খবিস, বর্ডার দেওয়ার কি আছে? আমি তো তোর বিয়ে করা বউ নাকি? আমি বলেছি বর্ডার দিতে? বেশি বেশি ফর্মালিটি। হ্যাঁ, কত স্বপ্ন ছিল বরের বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু এই বেটা নিরামিষ তো মাঝখানে ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডার বানিয়ে বসে আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি উনি আমার হাতের উপর হাত দিয়ে রেখেছেন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওনার ঘুমন্ত মুখটার দিকে। কত নিষ্পাপ লাগছে, একদম বাচ্চা বাচ্চা।
চিন্তাই করা যায় না এই লোকটা এতটা বদরাগী। তারপর আস্তে উঠে বসে ওনার ফোনটার দিকে তাকালাম। গতকাল সকালের সেই ফোনটার কথা মনে পড়তেই কলটা কার ছিল জানার আগ্রহ বেড়ে গেল। ফোনটা ধরতে যাব তখনই উনি নড়ে চড়ে উঠলেন। আমি চমকে গিয়ে সরে এলাম। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখি আদ্রিয়ান ভাইয়া উঠে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে একটু গলা ছেড়ে বললাম, আপনি কফি খাবেন? মনিকে পাঠিয়ে দিতে বলল। উনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, কেন, তুমি হতে পারবে না? আমি মুখ গোমরা করে বললাম, আমি নিয়ে আসলে আপনার মনে হবে আমি আপনার বউ হতে চাইছি। উনি শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। আমি আর কিছু না বলে নিচে চলে গেলাম আর মনিকে দিয়েই ওনার কফিটা পাঠিয়ে দিলাম। বিকেলে আমরা সবাই আমাদের বাড়িতে গেলাম। আপি আর ইফাজ ভাইয়াও এসেছে। আদ্রিয়ান ভাইয়া বাড়ির সবার সাথেই ভালোভাবেই কথা বলছে আর মিশছে। ওনাকে দেখে কেউ অনুমানও করতে পারবে না যে কি চলছে ওনার মনে। তবে সকাল থেকে উনি ল্যাপটপে কোনো একটা কাজ নিয়ে খুব বেশি বিজি। আমাদের বাড়িতে এসেও কাজ করছে। একটা কথা বরাবরই ভাবায় আমাকে, উনি তো জাস্ট একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ওনার অতিরিক্ত ব্যস্ততার কারণ সবার কাছেই অজানা। ওনার একটা নিজস্ব ল্যাবও আছে যেখানে কিছু এমপ্লয় ছাড়া উনি, আদিব আর ইশরাক ভাইয়ার ঢোকার অনুমতি ছিল। রাতে ওনার পাশে হেলান দিয়ে বসে বসে এইসবই ভাবছি আর উনি কাজ করছেন। হঠাৎ ল্যাপটপটা অফ করে উনি বললেন, চলো ছাদে যাই। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। হঠাৎ ছাদে যাওয়ার শখ কেন হলো, তাও আমায় নিয়ে? আমি কথা না বাড়িয়ে মাথা নাড়লাম। ছাদে গিয়ে উনি ছাদের উঁচু করে রাখা দোলনাটার সাথে হেলান দিয়ে নিচে বসে আমার দিকে তাকিয়ে ওনার পাশে বসতে বললেন। আমি ওনার কথা মতো ওনার পাশে গিয়ে বসলাম। আমি শুধু অবাক হয়ে ওনাকে দেখছি। আজ আবারও সেই মাসখানেক আগের আদ্রিয়ান ভাইয়াকে দেখতে পাচ্ছি। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব ছিলাম। নীরবতা ভেঙে উনি আমার হাতে ওনার দু হাতের মধ্যে নিয়ে বললেন, আই এম সরি অনি, আসলে বিয়েটা হুট করে হয়েছে। তারপর ইশরাক, সবকিছু মিলে মাথা ঠিক ছিল না আমার। তোমার সাথে ওরকম খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। আমি শুধু তাকিয়ে আছি ওনার দিকে। ওনার চোখ দুটো লাল হয়ে আছে। উনি আবারও বললেন, জানো অনি, আমি, আদিব আর ইশরাক বেশিরভাগ সময় একসাথে ছাদে আড্ডা দিতাম। আর ইশরাক তো সব সময় মাতিয়ে রাখতো। আমাদের আড্ডার প্রাণ ছিল ও। আমি নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিলাম। এগুলোর কিছুটা জানি আমি, তবু ওনাকে থামাচ্ছি না। নিজের মনের কথাগুলো বলে অন্তত নিজেকে হালকা করুক। উনি আবার বললেন, আচ্ছা, এমন হওয়ার কি খুব দরকার ছিল? বেশ তো ছিলাম আমরা, হাসি আনন্দে বেশ ভালো কাটছিল আমাদের। তাহলে ভুলটা কোথায় ছিল? ভালো কিছু করার পরিণাম কি এটাই হয়? আমি এতক্ষণ ওনার কথার মানেগুলো বুঝলেও এখন বুঝতে পারছি না কি বলতে চাইছেন উনি। কি ভালো কিছু করতে চেয়েছিলেন ইশরাক ভাইয়া? এইসব হিসেব মিলাতে মিলাতেই উনি আবার বললেন, জানো, ইশরাকের বাবা মা কিভাবে ধরবে ধরবে মরছে। ইশরাকের বউটাও জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। সকালেও ফোনে প্রচুর কাজ ছিল মেয়েটা। 5 মাসের প্রেগনেন্ট, অথচ ওর বাচ্চাটা বাবা বলে ডাকার মতো কাউকে পাবে না। আমি অবাক হয়ে গেলাম। তার মানে সকালে উনি নূরাপুর সাথে কথা বলছিলেন আর আমি কি সব ভাবছিলাম। ছি! হঠাৎ করেই উনি বলে উঠলেন, সব দোষ আমার, সব আমার জন্য হয়েছে। আর আমার জন্য ইশরাক আজ আমাদের মাঝে নেই। আমার ভুলের জন্য ওকে মরতে হয়েছে। কেন আমি আগে থেকে কিছু আন্দাজ করতে পারিনি? কেন আমি খুনি? হ্যাঁ, তুমি জানো তোমার হাজবেন্ড একজন খুনি। খুনির সাথে থেকো না উনি, হয়তো একদিন তোমাকেও খুন করে ফেলবো। তুমি আমার কাছে সেফ না, সেফ নাও তুমি আমার কাছে। আমি শেষ করে দিয়েছি একটা পরিবারকে, আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি। আমার পরিবার আমার জন্য শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব। এইসব আওড়াতে আওড়াতে উনি আমার কাঁধে মাথা রেখে দিলেন। আমি শুধু স্তব্ধ হয়ে ওনার কথাগুলো শুনছি। ইশরাক ভাইয়ের মৃত্যুর সাথে ওনার কি সম্পর্ক? উনি কেন নিজেকে দায়ী করছেন? ইশরাক ভাই যখন মারা গেছেন তখন তো উনি ওনাদের বাড়িতে ছিলেন, আমাদের সবার সামনে। তাহলে নিজেকে কেন খুনি বলছেন উনি? কেন? ওনার দিকে তাকিয়ে দেখি উনি ঘুমিয়ে পড়েছেন।
দেওয়ালে কিছুটা সাপোর্ট আছে, তাই আমার প্রবলেম হচ্ছে না। আমি হাত দিয়ে ওনাকে একটু ধরে আবারও চিন্তায় মগ্ন হয়ে গেলাম আর সেদিনের কথা ভাবতে লাগলাম। আপির রিসেপশনের অনুষ্ঠান, কালকে বিয়ের পর আপির সাথে আমি এই বাড়িতে এসেছি, সবাই মিলে বেশ মজাও করেছি, কিন্তু উনি এতটাও সময় দিতে পারেননি, আমাদের কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির দায়িত্ববান ছেলে কিনা, তাতে ভালোই হয়েছে, ওনার লেগ পুলিংয়ের হাত থেকে তো বেঁচে গেছি। কাল আমার গলা থেকে হারটা খুলতে বাধ্য করেছে। আরে ভাই, রে আসলে আমার হবে, তাতে তোর কি? সবাই মিলে গল্প করতে বসেছি। সবাই থাকলেও ইশরাক ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আদজান, আদিব ভাইয়া দুজনেই কন্টিনিউয়াসলি ফোন করেছেন ওনাকে, ফোন বন্ধ। আদিব ভাইয়া বললেন, হঠাৎ কি হলো ওর? শালা সবসময় এমন করে। আদজান ভাইয়াও নিচের ঠোঁট কামড়ে ধরে আবারও ফোন ট্রাই করতে করতে বললেন, আসুক আজকে, যদি অবস্থা খারাপ না করছি তো। প্রথমে সিরিয়াসলি না নিলেও পরে ওনারা চিন্তায় পড়ে গেল। আমরা ভাবছি যে লোকটা অনুষ্ঠানে থাকার জন্য এত লাফালাফি করছিল, হঠাৎ করে তার কি হলো? সবার আড্ডা দেওয়ার মোড শেষ হয়ে গেল, অতিথিরা খেয়ে চলে গেছেন। ইশরাক ভাইয়ের পরিবারকেও ফোন করা হয়েছে, তারা কিছুই জানেন না। সময় যত যাচ্ছেন ওনাদের অবস্থা তত বেশি খারাপ হচ্ছে। হঠাৎ করে আজিয়ান ভাইয়ের ফোন এলো, উনি হচকুচিয়ে ফোনটা ধরতে ওপাশ থেকে কিছু একটা বলল, যেটা শুনে ওনার হাত থেকে ফোনটা পড়ে গেল। ওখানে বসে পড়লেন উনি, ওনার সারা শরীর কাঁপছে, কপাল ঘেমে আছে। আদি ভাইয়া তাড়াতাড়ি ফোনটা নিজের কাছে নিয়ে কানে নিয়ে বল, হ্যালো হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে আবারও কিছু বলল, যেটা শুনে ওনার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আদিয়ান ভাইয়া কিছু একটা ভেবে উঠে দৌড় লাগালো। আদিব ভাইয়াও আঙ্কেলদের ইশরাক ভাইয়ের বাড়িতে যেতে বলে আদিয়ানের পিছে পিছে দৌড় লাগালো। আমরা সবাই বোকার মতো দাঁড়িয়ে আছি। মানিক আঙ্কেল বললেন, নিশ্চয়ই কিছু হয়েছে, গিয়ে দেখতে হবে। আব্বু মাথা নাড়লেন। আমরা সবাই গেলাম ওই বাড়ি। গাড়ি থেকে নেমে দেখলাম বাড়ির গার্ডেন এরিয়াতে অনেক ভিড় হয়ে আছে। আমার বুকের মধ্যে এক অজানা ভয় কাজ করছে, কোনো গন্ডগোল হয়নি তো? আমরা ভিড় ঠেলে ভিতরে গেলাম। যা দেখলাম তাতে চমকে গেছে আমি। একটা লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আজিয়ান শক্ত হয়ে বসে আছে লাশটার পাশে। আমাদের দেখানোর জন্য লাশটার মুখ থেকে কাপড় সরাতেই আমি পুরো জমে গেলাম। আমার পা থরথর করে কাঁপছে। নিজের চোখকে আজ ভুল প্রমাণ করতে খুব ইচ্ছে করছে। ইশরাক ভাইয়া রক্তাক্ত মুখটা দেখে সবকিছু অন্ধকার লাগছে। এই মানুষটাই কাল রাত অবধি আমাদের সাথে হাসি মজা করে বেরিয়েছে, সবাইকে মাতিয়ে রেখেছে, আজ সে নেই। ইশরাক ভাইয়ের বাবা মা ছেলে হারিয়ে পাগলের মতো করছেন। নূর আপু কাঁদতে কাঁদতে বারবার সেন্সলেস হয়ে পড়ছেন। ভালোবেসে বিয়ে করেছেন ওনারা। আপু 1 মাসের প্রেগনেন্ট, 1 সপ্তাহ আগেই জেনেছে। সেদিন কত খুশি ছিল ভাইয়া, সবাইকে ট্রিট দিয়েছিল, একটা কথাই বলেছিল বারবার, আমার বেবি হবে, আমাকে বাবা বলে ডাকবে, আমাকে। অথচ সন্তানের মুখটাও দেখতে পারলো না। কিছু কিছু দমকা হাওয়া আনন্দগুলোকে এক নিমিষেই ফিকে করে দেয়। তখন সেই আনন্দগুলোর কথা মনে পড়লে আর আনন্দ হয় না, বুকের মধ্যে গ্রাস করে এক গ্রাস বিষাদ আর যন্ত্রণা। সেদিন কিছুক্ষণের জন্য বাক শক্তি হারিয়ে ফেলেছিলাম আমি। সবাই যে চরমভাবে শক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইশরাক ভাইয়ের মৃত্যুতে সবাই ভীষণ আঘাত পেয়েছেন। ইশরাক ভাইয়া মানুষটাই এরকম ছিলেন, সবার সাথে মিশে গেছিলেন, সবার চোখের মনে ছিলেন উনি। আদিব ভাইয়ার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আজিয়ান ভাইয়া একদম পাথরের মতো বসেছিলেন। সেই নীরবতা যে ওনার চরম কষ্টের কারণ, সেটা বুঝতে বাকি নেই আমাদের কারো। শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ইশরাক ভাইয়ার লাশটার দিকে। আমি আওয়াজ করেই কেঁদেছিলাম সেদিন। ইশরাক ভাইয়ার বলা একটা কথা বারবার কানে বাজছে, এজেসিটা দিয়ে বিয়েটা করে ফেলো তো, তোমার বিয়েতে জমিয়ে মজা করবো সবাই মিলে। সেই সব কথা ভাবতে ভাবতে না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এখন। ইশরাক ভাইয়া সেই দুষ্টুমি মজা সব বেশি মনে পড়ছে আজকে। আর্জেনের দিকে তাকিয়ে দেখি উনি চুপচাপ ঘুমিয়ে আছেন আমার কাঁধে মাথা রেখে। আমার আর ওনাকে ডাকতে ইচ্ছা করলো না, তাই ওনার মাথাটা আস্তে করে নিজের কোলে শুইয়ে দিলাম। তারপর দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। নানা রকম কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালবেলা রোদের হালকা আলো চোখে পড়তেই আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি উনি এখনো ঘুমাচ্ছেন।
আমি শুধু ওনার মুখের দিকেই তাকিয়ে আছি। এক অদ্ভুত মায়া আছে ওনার মুখে। হয়তো আমিও মায়ায় পড়ে যাচ্ছি। কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, অনেক সময় আমাদের অজান্তেই, আবার কখনো না চাইতেও আমাদের সাথে অনেক কিছু ঘটে যায়। আমরা অনেক কিছু করে ফেলি। অনেকে বলে যা করবে বুঝে শুনে জেনে তারপর করবে। আবার একটা প্রবাদও আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সত্যিই কি সবসময় এটা সম্ভব? মানুষের জীবনে সবকিছু কি ভেবে চিনতে হয়? আবেগ অনুভূতির মতো কিছু কারণে অনেক সময় ভাবতে ইচ্ছে করে না। সবকিছু যদি সত্যি আমাদের হাতে থাকতো তাহলে মানব জীবন এতটা জটিল হতো না। হঠাৎ খেয়াল করলাম উনি নড়ে উঠেছেন। রোদের জন্য কপাল হালকা কুঁচকে আছে ওনার। উনি আস্তে আস্তে চোখ খুলে তাকালেন, আর ওনার দৃষ্টি সরাসরি আমার উপরেই পড়ল। উনি এখনো ভ্রু কুঁচকে রেখেছেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে হয়তো বুঝলেন যে আমার কোলে শুয়ে আছেন, তাই ছট করেই উঠে বসলেন। আমি বোকার মতো তাকিয়ে রইলাম ওনার দিকে। এভাবে লাফিয়ে ওঠার কি ছিল? আস্তেও তো উঠতে পারতেন। উনি এদিক ওদিক তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে ইতস্ত করে বললেন,